সাকিব খান বর্তমানে একজন কিন্তু লিডিং হিরো, আমাদের মেগা স্টার। মানে স্বপ্ন আছে বলে যে একদম আত্মসম্মানবোধ বিক্রি করে নায়ক হতে হবে এরকম না। আপনি একটা টিকটকার, এটা প্লিজ আমাকে বলবেন না, হ্যাঁ হাত জোর করলাম। এটা আসলে একটা জেন্টলম্যানের প্রশ্ন হতে পারে না। টিকটকে অ্যাকচুয়ালি হয়ই কিন্তু এসব জিনিস, যে নাচানাচি করে এই নিয়ে ও মেয়ে নিয়ে, তারপরে এমনি হেমনে ধরেন আপনি আইসা হুট করে একটা গান গাইলেন, ওটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়েছে যে তরমুজ বিক্রেতা, এখন কই নাই ভাই রে ভাই, মাহমুদ ভাই এ গুছাইছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অনন্ত শো। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন মানুষ যে তার বুদ্ধি ও বাস্তবতাকে গল্পের রূপ দিয়ে জয় করে নিয়েছেন লাখো দর্শকের মন। সে আর কেউ নয়, আমাদের সবার পছন্দের আপন ওরফে কালাবিলাই। ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। শুরুতেই যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই আপনাকে, আপনি আগের আপন থেকে বর্তমানে এখন আপনার যে এত বড় একটা ফ্যান বেস, এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে? এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালোভাবে এনজয় করি এই বিষয়টা। আমার আসলে কন্টেন্ট ক্রিয়েটর তো মানে কয় বছর ধরে করছেন? কন্টেন্ট ক্রিয়েশনটা মানে আমার জার্নিটা শুরু 2019 সাল থেকে, এখন অবধি 6 বছর 7 বছরের মতো পড়ছে আর কি। আচ্ছা, যদি একদম ছোটবেলা থেকে জানতে চাই বলতেন। ছোটবেলা বলতে আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফটা শুরু হচ্ছে গিয়ে 2019 সালে। তখন ইন্টার পড়তেছি, তো তখন ভিডিওর প্রতি আগ্রহ বা মনে করেন যে তখন তো বয়স ছোট ছিল, তো এরকম টুকটাক ভিডিও করতাম। তো ওইখান থেকেই শখটা আর কি, আগ্রহ। তো শখের বেশি ভিডিও মেক করা, বাট ভিডিও মেক করতে করতে কখন যে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর তো দেখা যাচ্ছে একটা ভিডিও আমার যখন মানুষ দেখে পছন্দ করে তখন থেকে আর কি কাউন্ট করা হয় জার্নিটাকে। তো আপনার সর্বপ্রথম কোন ভিডিওটা মিলিয়ন ভিউ বা রিচ করেছিল, যার পর থেকে আপনি এটা স্টার্ট করলেন? অ্যাকচুয়ালি আমার এরকম কোনো নাই যে এই ভিডিওটা আমার একদম ভাইরাল হয়েছিল, দেন ওইখান থেকে আমার মনে করেন যে জার্নিটা বেশি করে মানে ভিডিওর প্রতি ফোকাস দেওয়া। করতেছি বাট অ্যাট দ্য টাইম কি 2023 সালের পর থেকে 2024 সালের শুরু থেকে আমার কন্টেন্টগুলো মানুষ ভালোভাবে দেখতেছিল, বা তখন থেকে সামাজিক বা বাস্তব লাইফে আমার সাথে কি ঘটতেছে এরকম টাইপ কন্টেন্ট মেক করতেছিলাম। তো তখন থেকেই ভিডিও ভাইরাল হওয়া শুরু। তো 2023 সালের লাস্ট দিক থেকেই আর কি মূলত কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছে। কোন প্ল্যাটফর্মে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি ইউটিউবে, ইউটিউবে কারণ কি ইউটিউবের অডিয়েন্সগুলো আমার পিওর অডিয়েন্স। মানে একটা জিনিস কি, আপনার ফেসবুক বা টিকটক বা ইনস্টাগ্রামে আপনি ভিডিও কিন্তু স্ক্রল করতেছেন তো একটা ভিডিও আইসা বললো, 2টা ভিডিও আইসা বললো, হ্যাঁ যে কোনো একটা XYZ ভিডিও আইসা বললো। বাট ইউটিউবটা একটু আলাদা, যে সার্চ করে দেখা লাগে, কোয়ালিটি মেইনটেইন করে সার্চ করে দেখা লাগে যে কালাবিলের ভিডিও বা আপনদের ভিডিও বা এরকম ফানি ভিডিও। তো ওইখান থেকে যে আমার একদম পিওর অডিয়েন্সগুলো আমি পাই, বা ওরা আমাকে খুব ভালোবাসে। তো এই প্ল্যাটফর্মে কাজ করতে খুব ভালো লাগে, যে আমার একদম যারা আমাকে অথেন্টিকভাবে ভালোবাসে তারাই আমার ভিডিওগুলো দেখে, আর ওইখানে ভালো আলহামদুলিল্লাহ ভালো রিচ হয় আমার ভিডিও। আপনার ভিডিওগুলো বেশি ভাইরাল আমরা দেখতে পাই বিভিন্ন রিলসে বা টিকটকে। এইখানে যখন ভিডিওগুলো আপলোড দেন তখন অনেক সমালোচনার শিকার হন। আমরা অনেকগুলো কমেন্টসে দেখতে পাই, অনেক নেগেটিভ কমেন্ট আসে, আবার কিছু পজিটিভ কমেন্ট আসে। নেগেটিভ কমেন্টগুলো দেখার পরে কি খারাপ লাগে না? নেগেটিভ কমেন্ট অ্যাকচুয়ালি ভাই আমার ওইরকমভাবে নেগেটিভ কমেন্ট খুব কম। লাইক ধরেন টিকটকে যদি আপলোড দিই, আমি তো আর ওই রকম টিকটকে এসে ধরেন নাচানাচি, হ্যাঁ এরকম অশ্লীলতা এইসব ভিডিও মেক করি না। এটা অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসাবে তো আমার কন্টেন্টগুলো এখানে আপলোড দিই, এখান থেকেও কিছু ফ্যান বেজ আমার আসে বা ভালোবাসার মানুষ আসে। একটা দুইটা যদি ব্যাড কমেন্ট এসে পড়ে খুব খারাপ লাগে তখন আসলে। না ভাই, বুঝতে পারছি। এখন যে বিষয়টা হচ্ছে মেইনলি বলতে চাচ্ছি যে টিকটকার জোনটাকে না মানুষ আলাদা করে দেয়। এখন আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, কিন্তু যখন টিকটকে শুধুমাত্র আপলোড করার জন্য একটা রিচ পাচ্ছেন আপনি, ওইখান থেকে যখন আপনার নামের শেষে একটা ট্যাগ লাগছে আপনি একটা টিকটকার, এই জিনিসটা আসলে আমার কাছে খারাপ লাগে যে বাংলাদেশের মানুষ টিকটকটাকে ওইভাবে দেখে না। আর এই জিনিসটা আসলেই টিকটকে অ্যাকচুয়ালি হয়ই কিন্তু এসব জিনিস, যে নাচানাচি করে এই নিয়ে ও মেয়ে নিয়ে, তারপরে এমনি হেমনে, এই জিনিসটা আসলেই খারাপ লাগে। তো ওই জন্য যখন মানুষ টিকটকার বলে আসলে গায়ে লাগে। এইটা খুবই স্বাভাবিক। হ্যাঁ।
এখন নেক্সটে যে জিনিসটা আপনার সাথে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে, এখন অনেকজন মনে করে যে আমি একটা যে কোনো ভিডিও নিয়ে যদি ভাইরাল হয়ে যায় হুট করে, তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম। কিন্তু কন্টেন্টের পিছে আপনার শ্রম আমি অনেক দেখতে পাই, একটা পরিকল্পনা থাকে, একটা গল্প থাকে। তো এই জায়গা থেকে বলতে চাই যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যে চাইলে কি মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে? না, চাইলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন মানে হতে পারবেন না যে এরকম না, আমি বলতেছি না, পারবেন আপনি। বাট কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে কি, ধরেন আপনি আইসা হুট করে একটা গান গাইলেন, ওটা ভাইরাল হয়ে গেল, তাই এখন আপনি কি করলেন, ক্যামেরার সামনে এসে ব্লগ করতেছেন। এটা কন্টেন্ট ক্রিয়েটর না, বা এটা কন্টেন্ট ক্রিয়েশন না। এটা হচ্ছে ওই যে কিছুদিন আগে ভাইরাল হয়েছে যে তরমুজ বিক্রেতা, এখন কই নাই। উনি কিন্তু পেজ খুলছে, ইউটিউব চ্যানেল খুলছে, কিন্তু ধরে রাখতে পারে নাই। বাট কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে কি, ধরেন আমি যেই কনসেপ্টে কাজ করব বা যেই একটা গল্প নিয়ে কাজ করব, ও গল্পটা আগে থেকে ভেবে নেই, ভাইবা যে কোথাও এটা ভিডিওটা শ্যুট করবো, কীভাবে শ্যুট করলে মানুষ দেখবে বা ভালো বা ভিডিওটা কোয়ালিটিফুল হবে। তো ওই লোকেশনটা সিলেক্ট করা, ওই লোকেশনে আমার টিম নিয়ে যাওয়া, গিয়ে ভিডিও ফুটেজ করা, ভিডিও মেক করার পরে দেখা গেলো একটা ভিডিও মেক করতে আমার লাস্ট একটা ভিডিও, ঈদের ভিডিও, এটা মেক করতে আমার 2 দিন সময় লাগছে। তো ওই ভিডিও মেক করে যখন এডিটিং প্যানেলে এসে বসি না, তখন আসলে ভাই একটা ভিডিও এডিট করতে আমার 7 দিন 8 দিন সময় লাগে। যখন 7 দিন 8 দিন ভিডিও এডিট করার পরে এমনও ভিডিও হয় যে ভালো হয় না, ওই ভিডিওটা কাইটা দেওয়া লাগে, তখন আসলে বোঝা যায় যে এটা আসলে একটু হার্ড লাইফ। তো মানুষ তো ওইভাবে দেখে না, মানুষ আইসা গান টান গায়ে ভাইরাল হয়ে যায়, তো ভাবে যে কন্টেন্ট ক্রিয়েশন, এটা ভিডিও করবো, টাকা কামাবো। ঠিক আছে, যেহেতু মানুষের একটা কনসেপ্ট থাকে যে কন্টেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র ক্যামেরার সামনে আসলে একটা জিনিস ভাইরাল হলে অনেক টাকা, এটা কিন্তু কনসেপ্ট ঢুকে গেছে। যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশন ভাবেই নিচ্ছেন ধীরে ধীরে, তা আপনার কি মনে হয় যে এই বিষয়ে ক্যারিয়ার করা কি যায়? ক্যারিয়ার করা যায়, একদম যায় না যে এরকম না, কষ্ট করলে অবশ্যই এখানে পসিবল। বাট জিনিসটা কি, যে আপনি এইখান থেকে যে ইনকাম সোর্স বের করবেন, এইখান থেকে আপনি ক্যারিয়ার গঠন করবেন, ওইটা ভাইবা আপনি সব কাজ কাম ফালেয়া, পড়াশোনা বাদ দিয়া যে এইখানে জাস্ট ভিডিও করবো, সারাদিন ভিডিও নিয়ে বেরো থাকুন, এইটা আসলে কন্টেন্ট ক্রিয়েশন লাইফ হতে পারে না। ঠিক আছে, আমি যদি হচ্ছে আমাদের দর্শকের জন্য জিনিসটা আরো ক্লিয়ার করে দিতে চাই, যে অনেকে না বুঝে না যে কোন প্ল্যাটফর্ম কিরকম আর্নিং হয়। মানে সবাই না কথাই কান ভাষায় দেয় যে ঠিক আছে আজকে টিকটক করছে, টিকটক থেকেও নাকি আর্নিং হয়, ইউটিউব থেকে করছে, ইউটিউবেও আর্নিং হয়। আপনি যেহেতু সবগুলা প্ল্যাটফর্মে ঠিকমতো কাজ করছেন, তাহলে আপনি যদি দর্শককে বলেন যে কোন প্ল্যাটফর্মে কাজ করলে আমার আর্নিংটা মোটামুটি অনেক ভালো হয়, এটাতে একটা পরিবার চলতে পারে, বা কোনটাতে, এটা যদি ব্যালেন্স করে বলতে। দেখেন, আমার যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, এখান থেকে আমার 5 জনের টিম, তো ওদের সবাই মিলা চল, এটা দিয়ে মোটামুটি সবাইকে দেওয়া লাগে, সবাই নেয় এখান থেকে, বা সবাই একটা পার্সেন্টেজ আকারে পায়, যেহেতু তারাও কাজ করে আমিও কাজ করি। আর আরেকটা কথা হচ্ছে যে কোন প্ল্যাটফর্মে কিরকম অ্যামাউন্ট দেয়। টিকটকে তো টাকা নাই সেই আগে থেকেই, বিভিন্ন দেশে হয়তো দেয়, বাট বাংলাদেশে মনিটাইজেশন নাই, ইনস্টাগ্রামে মনিটাইজেশন নাই বাংলাদেশে। তো এই 2টা প্ল্যাটফর্মে যতই ভাইরাল হোক ভিডিও, কোনো টাকা পয়সা নাই। আর ফেসবুকে আসি, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করি না এরকম না যে আইসা কথা বলি, এটা আমার ভিডিওটা একটা লাইক কি বলে এটাকে, শর্ট ফিল্মের মতো ছোট্টখাটো একটা ক্লিপ, হ্যাঁ, স্টোরি থাকে। তো এটাতে বিভিন্ন সাউন্ড ইফেক্ট, বিভিন্ন সাউন্ড, যেই টপিক নিয়ে ভিডিও করলে যেই সাউন্ডটা দিলে ভিডিওটা রিচ খাবে বা ভালো হবে, ওই সাউন্ডটা ইউজ করি। তো ওই সাউন্ডটা মাঝে মাঝে থাকে যে কপিরাইট ধরে যায়, বা ইউটিউবের ক্ষেত্রে এরকম। তো ওই ভিডিওতে ইনকামই নেই, বুঝতে পারছেন? তো ফেসবুকে যদি বলি, কোনো ভিডিওতে ইনকাম দেয় আমাকে, কোনো ভিডিওতে ইনকাম দেয় না, যেটাতে সাউন্ড বসে ওটাতে ইনকাম নাই, কপিরাইট ধরে ফেলে। আর ইউটিউবটা হচ্ছে কি, ইউটিউবে মোটামুটি আর্নিং যেটা কি একদম ধারাবাহিকভাবে থাকে, যে এইটাতে আমাকে 2 টাকা দিছে, তো ওই সেকেন্ড ভিডিওতে করলে আমি যদি এরকমভাবে ফুটে তুলতে পারি, এখানে 2 টাকা দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফেসবুকে বিষয়টা এরকম না। তো ইউটিউবে মোটামুটি আসে, ইউটিউবের টাকা দিয়ে মোটামুটি চলি আর কি। আচ্ছা, আপনি যেহেতু একটা টিম নিয়ে কাজ করেন, আপনার টিমটাকে সবাই চিনে কালাবিলাইয়ের টিম নামে, তো এই টিমটা গঠনের পিছের গল্পটা জানতে চাই। টিমটা গঠনের এক্স্যাক্টলি এটা একটা পয়েন্ট, যে আমি কিন্তু ভিডিও মেক করব বা আমার এই 6 জন টিম থাকবে, 6 জন হয়ে আমরা আগাবো, এরকমভাবে আগে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। আমি সিঙ্গেল ভিডিও করতাম এলাকার টুকটাক প্লাবান নিয়ে। তো একটা পর্যায়ে দেখি কি, ওদের মানে ছোট ছোট প্লাবান নিয়ে ভিডিও করতাম, তো দেখলাম যে ওদের পড়াশোনার বিষয় একটা
ঘাটতি পড়তেছে। হ্যাঁ, তো ওর বাবা মা একটা কথা বলে ফেললো যে পড়ালেখা বাদ দিয়ে পোলাপান দিয়ে কি ভিডিও বানাস। তো ওই জোনটা থেকে বেরিয়ে আমি আমার বন্ধু বান্ধব যারা আছে, তো যারা মোটামুটি অ্যাক্টিং ভালো বা এটার বিষয়ে আমাকে খুব সাপোর্ট করে, তো ওদেরকে নিয়ে ভিডিও। তো আস্তে আস্তে সাকিব আসলো, দেন জাহিদ আসলো, না আগে জাহিদ আসলো, তারপরে সাকিব আসলো, তারপরে আমাদের রিঙ্কু আসলো, তারপরে আমাদের মোবারক ভাই আসলো। তো একটা পর্যায়ে কি ওদের অ্যাক্টিংটা মানুষ দর্শক খুব ভালোভাবে নিচ্ছে, পছন্দ করছে সবাই। এই আস্তে আস্তে ভিডিও করতে করতে আসলে আমার টিমটা গঠন হয়ে গেছে। আচ্ছা, মানে পূর্ব পরিকল্পনা ছিল না, একসাথে কাজ করতে করতে টিম গঠন হয়ে গেছে। এখন ওরা আমাকে খুব ভালোবাসে, আমি ওদেরকে খুব ভালোবাসি, ওরা আমাকে খুব সাপোর্ট দেয়। তো দ্যাটস ওয়াই আমার টিমটা নিয়ে খুব ভালো আছি, হ্যাপি আছি। আচ্ছা, আপনার ভিডিওর মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে সবার এক একজনের এক একটা প্রফেশন আছে। যে ভিডিওটা অনেক বেশি রিচ পেয়েছিল এবং অনেক ভালোবাসা পেয়েছেন। তো সবার যেহেতু এক একটা পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল প্রফেশন আছে, আপনার কি কোনো আলাদা প্রফেশন আছে এই বিষয় ছাড়া? আমি তো স্টুডেন্ট, পড়াশোনার মধ্যে আছি। আর তারাও তো আপনার বন্ধু, তারাও কি স্টুডেন্ট নাকি তারা ডাইরেক্ট প্রফেশনে চলে গেছে? ডাইরেক্ট প্রফেশনে চলে গেছে, বিকজ সবার ফ্যামিলি তো আর এক না। আচ্ছা আচ্ছা, সবারই ফ্যামিলিতে আছে। তো আমার ফ্যামিলি ওইরকম না, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমি হচ্ছে পড়াশোনা করতেছি, পড়াশোনার পাশাপাশি আমার ভাইয়ের একটা ফোনের দোকান আছে, ওইখানে সময় দিচ্ছি, ফোনের কাজটা শিখতেছি। আশা আছে একটা ভালো একটা বিজনেস দেওয়ার। আচ্ছা, ইন ফিউচার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই আমার একটা স্বপ্ন আর কি। আচ্ছা, আমরা আপনার কন্টেন্টে যেটা দেখতে পাই, বিভিন্ন দোকানে বিভিন্ন ক্যারেক্টারে ঢুকে যান খুব সহজে। এই ক্যারেক্টারে ঢোকার জন্য ওদের সাথে তো মিশতে হয়, যে কারণে আপনাকে সবাই এই জন্যই পছন্দ করে যে আপনি সবার সাথে সেম ভাবে মাটির মানুষের মতো মিশে যে সবার সাথে কন্টেন্টগুলো তৈরি করেন। এখন এই বিষয়ে চ্যালেঞ্জিং ফেস করেন কিনা বিভিন্ন? এখন এটা হচ্ছে কি, ধরেন আমার অন স্ক্রিনে যেই আমার টিমটা দেখায়, অন স্ক্রিনে মানুষ ভাবে যে এটাই আমার বন্ধু বা ওরা আমার বন্ধু, বাট আমার এলাকায় আমার সব শ্রেণীরই বন্ধু আমার আছে। একদম খুব হাই ক্লাসে বন্ধু আছে, একদম আমার মতো যারা সাধারণ ওইরকম বন্ধু আছে। তো আমার এক এক বন্ধু এক এক জায়গায় থাকে বা এক এক পেশায় আছে, তো ওই জন্য ওইরকম হ্যাসেল ফেস করতে হয় না। ওদের সাথে আগে কথা বলি, তোর দোকানে ভিডিও করবো, থাকবি, বলে রাখবি। আর এখন আসলে একটা পর্যায়ে আস্তে আস্তে এখন মানুষই আমাকে ডাকে যে ভাই আমার দোকানে একটা ভিডিও করেন, বা আমার যেটা প্রমোশনালের হয়েও কাজ করে, আবার আপনার জন্য যখন ধরেন যে লাইক ধরেন একটা ডাক্তারের দোকানে শুট, তো ডাক্তার দোকান শুট, এখন তো আমার একটা লাগবে, ফার্মেসি লাগবে। তো তখন দেখা গেল যে আমার নিজে যাওয়া লাগে, যে আমার নিজের কোন ফার্মেসিটা আমাকে ভিডিওতে খুব ভালো ফোকাস দিবে এরকম লাগে। বাট আবার এক এক সময় যে আমাকে ডাকে যে ভাই আমার এই দোকানে একটা ভিডিও করে দেন, তখন এটা প্রমোশনাল হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, শুরুতে চ্যালেঞ্জিং মানুষের বেশি থাকে, বাট এস্টাবলিশ হওয়ার পরে জিনিসগুলো সহজ হয়ে যায়। যেমন এখন বললেন যে কোলাপ করতে চায় মোটামুটি, যে এখন আপনাকে এই জিনিসটা মাথায় আগে কি ছিল, ধরেন এলাকায় একটা ভিডিও করব, লাইক একটা জুসের দোকানে একটা ভিডিও করব, জুস রিলেটেড, তো তখন মানুষকে বলতে হতো একটা ভিডিও করব, তো তখন আর কি ভিডিও করবি, এখন দোকান ব্যবসার টাইম, হ্যাঁ, তখন আসলে চ্যালেঞ্জিং ব্যাপারটা খুবই ছিল, আবার লজ্জাও লাগতো বলবো ভিডিওর জন্য। হ্যাঁ, আর মানুষ আমাদের সমাজ ভিডিওটা ওইভাবে নেয় না। হ্যাঁ, তো তখন আসলে চ্যালেঞ্জ মনে হতো। বাট এখন আস্তে আস্তে মানুষ যখন বলি যে আপনার দোকানের ভিডিও করবো, তখন বলে যে খুশি হয়ে যায়, কর, সমস্যা কি, এরকম আর কি বিষয়। আচ্ছা, আপনার ভিডিওগুলো যদি লক্ষ্য করা যায়, বেশিরভাগ হচ্ছে ফোনে রিলের প্যাটার্নের মতো শুট থাকে এবং খুব জুম হয়ে যায়। এর পেছনের গল্প কি? এটার পেছনে গল্প হচ্ছে যে একদম কাছ থেকে ধরলে কি হয়, সাউন্ডটা খুব ভালো পাই। আচ্ছা, হ্যাঁ, আপনারা মাইক্রোফোন ইউজ করেন না? ফোনের মাইক্রোফোন ইউজ করলে জিনিসটা আনপ্রফেশনাল হয়ে যায় বা একটু রিয়েলিস্টিক মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো তার জন্য আর কি একদম কাছ থেকে ভিডিও নেওয়া হয়। বাট এখন আস্তে আস্তে আমি নিচ্ছি, মাস্টার শুটগুলো একটু বেশি বেশি নিচ্ছি, বা পরিবেশ বা আমাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। আপনার র জিনিসটাই না মানুষ বেশি পছন্দ করে। আমরা যতদূর যা দেখি, আপনার ভিডিওতে অনেক ফানি সাউন্ড এফেক্টসগুলো ইউজ করা থাকে, যে জিনিসগুলো মানুষ খুব বেশি পছন্দ করে। এবং আপনি যে আপনার একটা ক্যাটাগরি তৈরি করে ফেলেছেন, শুধুমাত্র কিন্তু আপনার এই তো দেখা যাচ্ছে জুম করে ফেলছেন হুট করে, বা যে ফানি সাউন্ড এফেক্টসগুলো ইউজ করছেন, এইটার জন্য কিন্তু আপনি আপনার একটা জোন ক্রিয়েট করে ফেলেছেন।
তো বর্তমানে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে সবাই কিন্তু একটা প্যাটার্নে করে। তো আপনি এই প্যাটার্নটা তৈরি করলেন কিভাবে, নাকি অটোমেটিকলি করে? অটোমেটিকলি, কারণ ধরেন একটা বাজারে যখন শুট নেই তখন অনেক নয়েজ, তো তখন দূর থেকে ভিডিও নিলে কথা বোঝা যাবে না। আর আমাদের যে আলাদা ভয়েস বা এটা কি বলে ভয়েস ওভার নেওয়া আলাদা, ওইটা খুব হ্যাসেল, খুবই হ্যাসেল। আচ্ছা আচ্ছা, খুব মানে একটা শুট করে আসার পরে আবার সবাই একসাথে হয়ে ভয়েস দেওয়া খুব একটা প্যারা। দ্যাটস ওয়াই আগে মানে প্রথম করতাম মুখের একদম কাছ থেকে, তো ওইটাই একদম পাবলিক নিছে। আর ওইটা বাংলাদেশে মোটামুটি আমরাই মনে হয় করতেছি, আর এরকম কেউ নাই, তো ওই জন্য পাবলিক নেয়, মানুষ ভালো লাগে। আপনি কি বিয়ে করেছেন? তাহলে যদি জিজ্ঞেস করি আপনার প্রেমের লাইফ নিয়ে কোনো ইনসিডেন্স আছে কিনা বা ঘটনা আছে কিনা বা প্রেম করেন কিনা? প্রেম তো করতে চাই, ওরকম কেউ নাই, বুঝছেন? আচ্ছা, তাহলে আপনের জন্য এখনো পারফেক্ট কোনো মেয়ে আসে নাই? হ্যাঁ, একটা মেয়ে দরকার লাইফে। সাকিব খান বর্তমানে একজন কিন্তু লিডিং হিরো, আমাদের মেগা স্টার, এবং ফ্যান ফলোয়ার তার অনেক বেশি, সে সারা ওয়ার্ল্ডে কিন্তু পরিচিত। পাশাপাশি আমাদের হিরো আলমও কিন্তু তার অনেক ফ্যান বেস, তাকেও কিন্তু মানুষ অনেক পরিচিত, সে কিন্তু সেও নিজেকে নায়ক দাবি করে। আপনি যদি চান যে আপনারও তো ফ্যান বেস আছে, আপনি কার পাশে দাঁড়াতে চান যে আমি ইন ফিউচার যদি হিরো আলম হওয়ার সুযোগ পাই হিরো আলম হব না সাকিব খান? নায়ক হওয়ার মানে স্বপ্ন আছে বলে যে একদম আত্মসম্মান বোধ বিক্রি করে নায়ক হতে হবে এরকম না। যদি ওইরকম সিচুয়েশন, হিরো আলমকে আত্মসম্মান বিক্রি করে নায়ক হচ্ছে না, উনি ওনার জায়গায় বেস্ট আছে, উনি একজন নায়ক, উনি একজন কি বলে উনি তো ইলেকশনও করছে, উনি একজন নেতা, উনি একজন সিঙ্গার, ওনাকে সব জায়গায় পারফেক্ট, ঠিক আছে উনি। বাট আমার জোনটা তো একটু আলাদা, আমি চাই যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে থাকতে চাচ্ছেন যেখানে অ্যাটলিস্ট সম্মান থাকে। আমার ওইরকম টাকা পয়সা বা ওইরকম ফ্যান বেস দিয়ে কি করবো যেখানে সম্মান নাই, মানুষ বের হলে উল্টাপাল্টা কথা বলবে বা মানুষ খারাপ চোখে দেখবে। আমার ভিডিওতে একটা ব্যাড কমেন্ট আসলে খারাপ লাগে। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। দর্শকের জন্য যদি কিছু বলার থাকে আমরা বলে শেষ করব। দর্শকের জন্য একটাই বলবো, আমাকে ভালোবাসবেন যাতে ভালো ভালো কাজ করতে পারি। আর যদি আপনাদেরও মন চায় যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন, করতে পারেন, বাট একদম সবকিছু বাদ দিয়ে যে এখান থেকে আহামরি আর্নিং আসে এরকমটা বাদ দিবেন। আহামরি এখান থেকে বড়লোক হয়ে যাবেন, লাখ লাখ টাকা কামাবেন, এরকম চিন্তা ভাবনা বাদ দিবেন। একটা জিনিস বলতে চাই যে আমাকে কখনো রাস্তাঘাটে দেখলে হুট করে আয়সা বলবেন না যে ভাইয়া আপনার আর্নিং কত, আপনার টাকা কয় টাকা কামান মাসে, এটা প্লিজ আমাকে বলবেন না। হাত জোর করলাম, এটা আসলে একটা জেন্টালম্যানের প্রশ্ন হতে পারে না। আর আমাকে ভালোবাসবেন, আমি যাতে ভালো ভালো কাজ করতে পারি, সামাজিক কাজ করতে পারি, এতটুকুই। ঠিক আছে ভাই, এখন আপনার কাছ থেকে আপনার ওই ডায়লগটা, দর্শক না অনেক রকম দর্শক বোরিং হয় না, কিন্তু আপনাকে কিন্তু ঠিকই ভালোবাসে, তাই ও ভাইরে ভাইটা দিয়ে আমরা এন্ডিং করব। এটা বলতে জি ভাই। ও ভাই রে ভাই, মাহমুদ ভাই এ গুসাইছে, প্যানেল মেহল লাইতাইছে, অন্য লোকে টোডা সিপিগো ধরছে, ও ভাই রে ভাই। দর্শক, দেখতে দেখতে শেষ সময় চলে আসলাম। এতক্ষণ আমাদের সাথে গল্প করছিলেন আপন ভাই। তার সব দুষ্টু মিষ্টি গল্পের মাধ্যম দিয়ে আমরা আজকের এই শোটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।